সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রদীপ কুমার মণ্ডল, তোমাদেরই প্রিয় প্রদীপ স্যার। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের বল নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আমার সাথে আছো তারা তো সাথে থেকে ক্লাস করতে পারছো, যারা দূর দূরান্ত থেকে ফেসবুক বা ইউটিউবে দেখছো তাদের জন্য অনেক শুভকামনা জানাই। এবং যারা আজকে নতুন দর্শক আমার এই চ্যানেলে বা আমার এই ফেসবুক পেজে, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা ঘন্টার আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবা, যাতে করে আমি নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড দেওয়া মাত্র তোমরা নোটিফিকেশানগুলো পেয়ে যাও। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকের লাইক বাটনটিতে ক্লিক করে এবং ফলো বাটনটিতে ক্লিক করে ফলো দিয়ে রাখবা আমার পেজটিতে, যাতে করে এই ধরনের ভিডিও কন্টেন্টগুলো তোমরা পেতে থাকো নিয়মিত। তো চলো শুরু করি আজকে। তো আজকে আমরা পড়বো কি, পদার্থবিজ্ঞানের বল অধ্যায় নিয়ে আলোচনা করবো। তৃতীয় অধ্যায় বল, ঠিক আছে? তো বল আমরা আগের চ্যাপ্টারেও কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, এইগুলো গতি সংক্রান্ত বিষয়গুলো আমরা পড়েছি। তো আজকে বল নিয়ে পড়ার জন্য বলের ধারণাটা আসে কোথার থেকে? নিউটনের সূত্র থেকে, নিউটনের প্রথম সূত্র থেকে আসে, তাই না? তো নিউটনের প্রথম সূত্রটা কি সেটা আমরা আগে জেনে নিই। নিউটনের 1 নম্বর সূত্রটাতে একটা বিষয় বলেছেন নিউটন গতিসূত্রে, যে বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিতেই চলতে থাকবে। এই যে এখানে একটা বলের ধারণা, বাহ্যিক কোনো অ্যাকশন বা বাহ্যিক কোনো ফোর্স যদি কোনো বস্তুর উপর ক্রিয়া না করে, তাহলে ওই বস্তুর অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না। ওই বস্তুর যে অবস্থা আছে সে অবস্থায় থাকতে চাইবে, সে অবস্থায় থাকে, এটাই নিয়ম। তাহলে এখন এই বলটা কি? বল একটা কি? তাহলে বাহ্যিক কারণ, বাহিরের একটা কারণ, যেই কারণটা স্থির বস্তুকে কি করবে? গতিশীল করবে, বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটাবে, ঠিক আছে? তাহলে বল একটা কি? বাহ্যিক কারণ, যা স্থির বস্তুর উপর প্রয়োগ করলে গতিশীল হয় এবং গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে বা আরো ফলে গতির পরিবর্তন ঘটায়। এখন গতিশীল বস্তুর উপর যখন প্রয়োগ হয় তখন সেটা কি? গতি বাড়তেও পারে, গতি কমতেও পারে। যেমন তুমি ধরো সাইকেল চালাচ্ছ, তো সাইকেলটা একটা নির্দিষ্ট গতিতে চলছে, চলতে চলতে হঠাৎ করে তুমি সাইকেলটা থামানোর চেষ্টা করছো, থামানো দরকার এখন, তখন কি করবা? তুমি ব্রেক করবা। তো এই যে ব্রেক করছো, এই ব্রেকটাই হলো কি? একটা বল। তাহলে ব্রেক যখন করছো তখন ওই চাকাটার গতিকে কি করছে? ওই বলটা কমাইয়ে দিচ্ছে। আসো, বল কি করছে? ওই গতিটাকে তখন কি করছে? কমাইয়ে দিচ্ছে। তার মানে গতি, যে গতিটা ছিল সেই গতিটা কমিয়ে দিচ্ছে, ঠিক আছে না? গতির পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে এজন্যই বলি বল একটা কি? বাহ্যিক কারণ, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে, তাকে গতিশীল করে, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন ঘটে, ঠিক আছে? কি আসতে চাচ্ছ? চলে আসো। হ্যাঁ, এই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের ধারণা পেলাম এবং বলের বিষয়টা ওখানে জড়িত। এখানে আর একটা জিনিসের ধারণা পাই আমরা, জড়তা। জড়তা মানে, জড়তা পদার্থের একটা ধর্ম। মানে কি? স্থির বস্তু কি করে? স্থিরই থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিতেই থাকতে চায়, যদি না তার উপর কোনো বল কাজ করে, ঠিক আছে? যদি বল ক্রিয়া করে তাহলে স্থির বস্তুর গতির পরিবর্তন হয়ে যাবে, তার ওই অবস্থার, স্থিতিশীল অবস্থার পরিবর্তন ঘটবে। আর যদি গতিশীল বস্তুর উপর বল কাজ করে তাহলে কি হবে? গতির পরিবর্তন ঘটবে। এটাই স্বাভাবিক ব্যাপার। এই কথাগুলোই তো নিউটন তার প্রথম সূত্রে বলে গেছেন, তাই না? তো জড়তা কয় রকমের আছে বলো তো? স্থিতি জড়তা, তাই না? স্থিতি জড়তা, স্থিতি জড়তা। আর একটা হলো কি? গতি জড়তা, গতি জড়তা। একটা হলো স্থিতি জড়তা আর একটা হলো গতি জড়তা। তাহলে এখন এই স্থিতি জড়তাটা কি? স্থির বস্তু চিরকাল স্থিতিতেই থাকতে চায় বা থাকতে চাওয়ার যে টেন্ডেন্সি, সেটাকে বলা হয় স্থিতি জড়তা। আর গতি জড়তা মানে গতিশীল বস্তু চিরকাল গতিতেই চলতে চায় বা গতিতেই থাকতে চায়। এই যে গতিতে থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকেই ওই বস্তুর গতি জড়তা বলে, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো তুমি সাইকেল চালিয়ে কিছুক্ষণ পেডেল করার পর কি করবা? তুমি সাইকেল যদি তুমি পেডেল অফ করে দাও তাহলে কি হবে? সাইকেল চলতেই থাকবে, চলতেই থাকবে না? চলতেই থাকার চেষ্টা করবে, যদিও এক সময় কি হবে? থেমে যাবে, কিন্তু সেটা চলতেই থাকবে, থাকতে চাইবে, এটা তার আকাঙ্ক্ষা। এটা কিসের ধর্মের কারণে? জড়তা ধর্মের কারণে, বুঝা গেছে? গতি জড়তা। এবার মনে করো তুমি চলন্ত, তুমি এরকম চিন্তা করো, কেবল তুমি বাসে উঠছো, উঠে বসছো, ঠিক আছে? বসার পর ড্রাইভার কিছু সময় পর তোমার মনে করো ইঞ্জিনটা স্টার্ট দিয়ে গাড়িটা চালানো শুরু করলো, তখন কি হবে? তুমি কি ফিল করবে বলো তো? গাড়ির পিছন দিকে হেলে পড়বে, মানে সিট তোমাকে মনে হচ্ছে পিঠের দিকে ধাক্কা দিয়ে তোমাকে নিয়ে যাবে,
ঠিক আছে না? তার মানে এটাই যে তুমি স্থির অবস্থায় বসে থাকার চেষ্টা করছো, তুমি স্থিতিতেই থাকতে চাচ্ছ, তুমি গতিতে যেতে চাচ্ছ না, কিন্তু জোর করে তোমাকে গাড়ি কি করছে, গতিতে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি একটা স্থির বস্তু ছিলে, স্থিতিতেই থাকতে চাচ্ছ, ওটা তোমার টেন্ডেন্সি, ওইটাই হলো জড়তা। এবার আরেকটা জিনিস তুমি চিন্তা করো, মনে করো এখানে একটা গ্লাস আছে, এই গ্লাসের উপর একটা মনে করো কার্ড আছে, কার্ডবোর্ড ভিউ কার্ড, এর উপর একটা মার্বেল দিয়েছো, হ্যাঁ, এবার তুমি মনে করো এখানে টাকা দিয়েছো, তাহলে কি হবে, এই কার্ডটা চলে যাবে, মার্বেলটা এর মধ্যে পড়ে যাবে। কেন হবে, এই যে মার্বেলটা তো স্থির, মার্বেলটা আর এই কার্ডের পৃষ্ঠ, এখানে ঘর্ষণটা ওইভাবে কাজ করছে না, অল্প ঘর্ষণ কাজ করে, কার্ডটা দ্রুত গতিতে চলে যাবে, আর মার্বেলটা তার স্থিতি জড়তার কারণে সে স্থিতিতেই থাকতে চাচ্ছে, মানে সে যেতে চাচ্ছে না, ফলে কি হবে, সে পড়ে যাবে। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে যে বলের ধারণা পেলাম, এখন এই বল, মৌলিক বল আছে 4 ধরনের, বুঝছো, এই মৌলিক বল আছে 4 ধরনের। 1 নম্বর হলো মহাকর্ষ বল, কর্ষ বল। 2 নম্বর হলো তাড়িৎ চৌম্বক বল, তাড়িৎ ও চৌম্বক বল একসাথে বলা হয় চৌম্বক বল। তারপরে 3 নম্বর হলো হ্যাঁ সবল নিউক্লিয় বল। তারপরে 4 নম্বর হলো দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, তাহলে এই বলগুলো সম্পর্কে একটু হালকা পাতলা ধারণা নিই। দেখো, মহাকর্ষ বল, মহাবিশ্বের যে কোনো 2টা বস্তুর মধ্যে কি হয়, পরস্পরের মধ্যে কি হয়, আকর্ষণ হয় না? মহাবিশ্বের যে কোনো 2টা বস্তুর মধ্যে যে আকর্ষণ কাজ করে সেটাকেই বলা হয় মহাকর্ষ বল, তাই না? পরস্পরকে নিজেদের দিকে আকর্ষণ করে, এটা নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে হয়। তাহলে এইটাকে বলবো আমরা মহাকর্ষ বল। সকল বস্তুর মধ্যেই, এখন আমার আর তোমার মধ্যেও একটা আকর্ষণ বল আছে, এটা হচ্ছে কি, মহাকর্ষ বল, কিন্তু আমরা এটা টের পাচ্ছি না। তারপরে এই বেঞ্চের আর হচ্ছে তার উপর যে রাখা আছে ডাস্টার, এর মধ্যেও কিন্তু একটা আকর্ষণ বল আছে, যদিও এটা খুবই নগণ্য, কিন্তু এখানে বল কাজ করে। ঠিক আছে, আমরা বল কাজ করে তার একটা টের পাই। দেখো, তুমি যখন একটা ফুটবলকে হাই করো, এই ফুটবলটা কি হয়, আবারও নিচের দিকে চলে আসে না এক সময়, যা কিন্তু ওটা চলে যেতেই থাকে না, এক সময় কি হয়, তার মানে কি, পৃথিবী ওকে টানে, ওই বলের সাথে, ওই বস্তুর সাথে একটা বল কাজ করে, টানে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে, মহাবিশ্বের যে কোনো 2টা বস্তুর মধ্যে আকর্ষণ বল, ইন জেনারেল ভাবে এটাকে আমরা কি বলবো, মহাকর্ষ বল। কিন্তু এই 2টা বস্তুর মধ্যে যখন একটা বস্তু পৃথিবী হবে, সেই বলটাকে বলবো আমরা অভিকর্ষ বল। ঠিক আছে, মহাকর্ষ বল, অভিকর্ষ বল। এখন এই তড়িৎ চৌম্বক বলটা কি, তাড়িৎ চৌম্বক বল, 2টা চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল আছে, তাই না? 2টা চার্জ, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, তখনও আকর্ষণ বল হবে। তারপরে কি আকর্ষণ বল হবে, তারপরে যদি হয় একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জ, তাহলে কি হবে, বিকর্ষণ হবে। একটা নেগেটিভ চার্জ, 2টা নেগেটিভ চার্জের মধ্যে বিকর্ষণ, কারণ আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করছে, আকর্ষণ। তাহলে এখন দেখো, এই মহাকর্ষ বল শুধুই কি আকর্ষণধর্মী বল, শুধুই এটা আকর্ষণধর্মী বল, কিন্তু তাড়িৎ চৌম্বক বলটার মধ্যে আকর্ষণ বিকর্ষণ 2টাই আছে, আকর্ষণ ও বিকর্ষণ 2টাই আছে, বুঝেছে? আকর্ষণ বিকর্ষণ 2টাই আছে। তার মানে এই যে মহাকর্ষ বল আর তাড়িৎ চৌম্বক বলের মধ্যে এটাই একটা মেজর পার্থক্য। ঠিক আছে, মহাকর্ষ বলটা কি হয়, শুধুই আকর্ষণ করে, আর এই তাড়িৎ চৌম্বক বলটা কি হয়, আকর্ষণও হয় বিকর্ষণও হয়। তাহলে চৌম্বক বল কোনটা, 2টা চৌম্বকের মেরুর মধ্যে আর কি, চৌম্বকের মেরু 2টা থাকে না, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। তাহলে 2টা মেরুর মধ্যে যদি সমমেরু হয় তাহলে কি হবে, বিকর্ষণ, বিপরীত ধরনের মেরু হলে কি হবে, আকর্ষণ। তাহলে বিপরীত মেরুতে আকর্ষণ হবে, সমধর্মী মেরুতে বিকর্ষণ হবে। তাহলে এখানে আকর্ষণ বিকর্ষণ হয়। দেখো, তাহলে তড়িৎ বলের মধ্যেও আকর্ষণ বিকর্ষণ হয়, চৌম্বক বলের মধ্যেও আকর্ষণ হয়। তাহলে এই 2 বলের নেচার একই রকম, এবং এই 2টা বল পরস্পরের সাথে ইন্টারচেঞ্জ হয়, তড়িৎ থেকে চৌম্বক পাই, চৌম্বক থেকে তড়িৎ হয়, এই জন্য এদেরকে একসাথে রাখা হয়েছে, তাড়িৎ চৌম্বক বল। ঠিক আছে, আচ্ছা, তারপরে সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কাজ করে। নিউক্লিয়াসের মধ্যে কি ধরনের কণা আছে বলো তো? নিউক্লিয়াসের মধ্যে, পদার্থের নিউক্লিয়াসের মধ্যে কয় ধরনের কণা আছে?
প্রোটন আর নিউট্রন আছে না, প্রোটন আছে নিউট্রন আছে। এই প্রোটন আর নিউট্রনের মধ্যে প্রোটনগুলা কি চার্জ বহন করে? পজিটিভ। আর নিউট্রনগুলার চার্জ নাই। প্রোটনগুলা প্লাস, নিউট্রনগুলার জিরো, এর কোনো চার্জ নাই। তাহলে আমরা জানি, খেয়াল করে এখানে তাড়িৎচুম্বক বলের মধ্যে একটা ব্যাপার আছে যে এটা আকর্ষণও করে বিকর্ষণও করে। যদি সমধর্মী চার্জ হয় তাহলে কি করবে? বিকর্ষণ। আর বিপরীতধর্মী চার্জ হলে আকর্ষণ। কিন্তু একটা প্রোটন হলো কি পজিটিভ আর নিউট্রন হলো জিরো, এর তো কোনো চার্জই নাই। তাহলে তার মধ্যে কি ধরনের বল কাজ করে? তার মধ্যেও এক ধরনের আকর্ষণ বল কাজ করে, একটা ব্যতিক্রমধর্মী আকর্ষণ বল। সেই বলটাই হলো এই নিউক্লিয়াসের মধ্যে বল কাজ করে, ওই বলটাকে বলা হয় সবল নিউক্লিয় বল। এবং প্রকৃতিতে এই 4টা বল আছে, যেটা এই 4টা মৌলিক বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলই হচ্ছে এই এই যে তোমার হচ্ছে কি সবল নিউক্লিয় বল। এই বলের কারণেই কিন্তু পারমাণবিক বোমা তৈরি হয়। বুঝাইছে? বোমা থেকে যে শক্তি পাওয়া যায়, মানে পারমাণবিক শক্তি যেটা আমরা ব্যবহার করি ওই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, এই নিউক্লিয়াসের মধ্যেকার ওই শক্তিটা ওই বলের কারণেই। ঠিক আছে, ওইখানকার ঘটনাটাই। তাহলে এটা তো ভিন্ন বলই, ওই জন্য ওর থেকে এটা আলাদা বলে ওকে আলাদাভাবে নামকরণ করা হয়েছে। এটাকে কি বলা হচ্ছে? সবল নিউক্লিয় বল। এবং এই বলের পাল্লাটা মানে খুব কম দূরত্বের মধ্যে কাজ করে, এবং এই বলটা 4টা বলের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল, শক্তিশালী। এবার আছে দুর্বল নিউক্লিয় বল। তোমরা পরবর্তী ক্লাসে পড়বে আলফা ক্ষয়, বিটা ক্ষয়, গামা ক্ষয়, এগুলো পড়বে। এবং ছোট্ট করে বলি, তেজস্ক্রিয় নিউক্লিয়াসগুলা ক্ষয় হয়, তেজস্ক্রিয়তা হয়। তেজস্ক্রিয়তার ফলে কি হয়? আলফা, বিটা, গামা এগুলো বেরিয়ে যায়। তো তেজস্ক্রিয় মৌল কোনগুলো? যেগুলোর পারমাণবিক সংখ্যা 82-র উপরে, সেগুলো কি ভারী মৌল, সেগুলো হচ্ছে কি তেজস্ক্রিয় মৌল। এগুলোর নিউক্লিয়াস থেকে অনবরত আলফা, বিটা, গামা ক্ষয় হয়। বিটা এক ধরনের কণা। তো এই বিটা কণা যে কারণে ক্ষয় হয় সেই কারণটাই হলো এই দুর্বল নিউক্লিয় বলের কারণে। এই যে নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায় বিটা কণা, যে বলের কারণে বেরিয়ে যায় সেটাই হলো দুর্বল নিউক্লিয় বল। এবার আমরা পড়বো সাম্য বল, আর একটা হলো অসাম্য বল। হ্যাঁ, সাম্য বল, আর একটা পড়বো আমরা অসাম্য বল। অসাম্য বল। তো সাম্য বল কোনগুলা? খেয়াল করো, যখন একই সাথে একটা বস্তুতে মনে করো এইদিকে একটা বল, এইদিকে একটা বল, এইদিকে একটা বল, এইরকম ভাবে বল কাজ করছে। ঠিক আছে, এটা হলো কি F1, এটা হলো F2, এখানে হলো F3, তারপরে F4। যখন এই বলগুলা একই সাথে কোনো বস্তুতে কাজ করে, বস্তুর এই যে বস্তুটার অবস্থানের কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ বস্তুটার উপর আচ্ছা বল ক্রিয়া করলে বস্তুর বেগের পরিবর্তন ঘটবে, ত্বরণ হবে। কিন্তু যদি তার কোনো ত্বরণ না ঘটে, মানে বল, ওই যে নিউটনের সূত্র অনুসারে কি বল ক্রিয়া করলে বস্তুর কি হবে না? প্রথম সূত্র কি? বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তুর স্থির থাকবে এবং গতিশীল বস্তুর গতির কোনো পরিবর্তন ঘটবে না, সুষম গতিতে চলতে থাকবে। কিন্তু দেখো বল ক্রিয়া করছে, এখানে কিন্তু তার এই গতির পরিবর্তন ঘটছে না বা স্থিতির পরিবর্তন ঘটছে না। যদি এরকম হয়, বল ক্রিয়া করছে অথচ বস্তুর সেই তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে তার কোনো বেগের পরিবর্তন হচ্ছে না, ত্বরণ থাকছে না, তখন এই যে সাম্যাবস্থা, এই বলগুলোকে বলবো আমরা সাম্যাবস্থা সৃষ্টিকারী বল। এই সাম্যাবস্থা সৃষ্টিকারী বলগুলোকে বলবো আমরা সাম্য বল। কখন এটা ঘটনা ঘটে? মনে করো গাছে যখন একটা মনে করো আম ধরে থাকে, চিন্তা করো এই যে মনে করো গাছের ডালে বা তুমি একটা কোনো কিছু একটা দৃঢ় অবলম্বনের সাথে মনে করো ঝুলিয়ে দিয়ে রাখছো এরকম, ঠিক আছে, বা গাছের আম ধরে থাকে, তা আমের বোঠা সাথে আম ঝুলে থাকে না? তো এখানে দুই ধরনের বল কাজ করে। দেখো, একটা বল নিচের দিকে কাজ করে, একটা বল উপরের দিকে। নিচের দিকে কি বল কাজ করে? অভিকর্ষ বল। পৃথিবী প্রত্যেক বস্তুকে তার নিজের দিকে টানে, হ্যাঁ অভিকর্ষ বল। আর ওইটা ওই যে সুতার টান বা গাছের যে বোটার সাথে যে আম লাগে থাকে সেটার টান, তাই না? তাহলে এই বল আর এই বল সমান। দেখো, আম কিন্তু এখান থেকে খুলে পড়ে না। যখন কোনো একটা বল বেশি হয়ে যায়, ওই দিকের বল কমে যায়, তখন আম খুলে পড়ে। এই তো, তাহলে একটা বস্তুর উপর যখন দুই বা ততোধিক বল একই সাথে কাজ করে এবং বস্তুটার যখন অবস্থানের কোনো পরিবর্তন না ঘটে, তখন দেখো এই বস্তুটাকে এই বলগুলোকে কি বলবো? হলো সাম্যাবস্থার সৃষ্টিকারী বল। এই সাম্যাবস্থার সৃষ্টিকারী বলগুলোকে বলবো আমরা সাম্য বল। সাম্যাবস্থায় থাকে, কোনো দিকে যায় না। দেখো, এতগুলো বল একই সাথে বস্তুর উপর ক্রিয়া করছে, এই বস্তুটা কোনো দিকে যাচ্ছে না। তাহলে এই বলগুলা কি করছে? এই বস্তুটাকে সাম্যাবস্থায় রাখছে, সাম্যাবস্থা সৃষ্টি করছে। তখন এই বলগুলাকে বলবো আমরা সাম্য বল। ঠিক আছে, এখন অসাম্য বল কখন? আচ্ছা, আমরা তো গ্রামের মানুষ, সবাই তো এইটা তোমরা দেখছো কিনা জানো,
আগের দিনে একটা এই যে জমিতে পানি সেচ দেওয়া হতো এরকম, দেখো এরকম আমাদের এটাকে বলতো কি বলো, ডাব বলতো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইভাবে, ঠিক আছে না? এইখানে একজন লেগে এই দড়ি বেঁধে এখানে একজন ধরতো, এখানে একজন ধরতো, তাই না? দেখো তাহলে কি হচ্ছে, একটা করে দিই তাহলে সুবিধা হয়। এইখানে একজন ধরে, এখানে একজন ধরে, এই যে পুকুরের মধ্যে থাকে পানি তুলে, এই যে পানি তুলে কি করে উপরে এই যে মাঠে দেয় নাকি, এরকম ভাবে। তাহলে খেয়াল করো, এদিকে একজন টান দেয়, ওইদিকে একজন টান দেয়, আর এটা পানি তুলে নিয়ে কি করে বলতো, এই দিকে গতিশীল হয়। হ্যাঁ দেখো খেয়াল করো, এই দুটা বল দুই দিকে কাজ করছে, এই বস্তুটা যাচ্ছে কি এই দিক বরাবর। বলো একে কি সাম্যাবস্থায় রাখতে পারছে? দুই দিকে টান দিকে দুই বল ওকে সাম্যাবস্থায় রাখতে পারেনি, তাই না? এই বলগুলোকে বলবো আমরা অসাম্য বল। এটা তো তখন ওইদিকে গতি হচ্ছে, ওকে ওই অবস্থায় তো রাখতে পারছে না, তাই না? তাহলে এইভাবে আমরা যখন টানবো ওই বস্তুকে, যখন ও আরেক দিকে ওই দিকে থাকে টানবে, তখন দেখে এটা গতিপ্রাপ্ত হয়ে ওই দিকে যাবে। তাহলে এইখানে এই বলগুলোকে বলবো আমরা এই বল এইগুলোকে বলবো অসাম্য বল। এক কথায় দুই বা ততোধিক বল যদি কোনো বস্তুর উপর একই সাথে ক্রিয়া করে তাকে সাম্যাবস্থায় না রাখতে না পারে, তাহলে ওগুলোকে কি বলবো আমরা, অসাম্য বল। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওই বলগুলোকে বলবো আমরা অসাম্য বল। এখন তুমি আবার এইভাবে চিন্তা করো, দেখো মনে করো এইখানে একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, হ্যাঁ দাঁড়িয়ে আছে। এখন এর গলায় একটা দড়ি বেঁধে পেঁচ দিয়ে ওদিকে একজন টান ধরিস, এদিকে একজন টান ধরিস। এখন এ কিন্তু ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে, এ কিন্তু এবার বুঝবে যে ওটা সাম্য বল না অসাম্য বল। বুঝে গেছে? দেখো বলের দিক কিন্তু দুই দিকে, ঠিক আছে না? গলায় দড়ি বেঁধে যদি এদিকে একজন টানে ওদিকে একজন, এ কিন্তু বুঝতে পারবে যে ওটা কি বল হচ্ছে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, এই আর তখন ওটা কিন্তু সাম্য বল না। ভরবেগ, আচ্ছা ভরবেগ একটা রাশি, বুঝতে পারছো? ভরবেগের মধ্যে দেখো দুইটা কথা আছে, একটা ভর একটা বেগ। হ্যাঁ হ্যাঁ, বস্তুর ভরবেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে ভরবেগ মানে কি লিখবো আমরা, বস্তুর ভর, ভর গুণন কি বেগ, তাই না? ভরকে কি দিয়ে প্রকাশ করি, এম, আর বেগকে ভি। তাহলে এই ভরবেগকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দ্বারা, পি সমান কি লিখবো, এম ভি। তাহলে এর এককটা কি হবে বলো তো? ভরের একক কি কেজি, আর বেগের একক মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগ কিন্তু মিলিত হয়ে একটা রাশিতে পরিণত হয়, একটা রাশি এটা কিন্তু, ঠিক আছে? ভরবেগ, হ্যাঁ যদিও এখানে আলাদা আলাদা দুটো রাশি, দুটারই একটা তাৎপর্য আছে, কিন্তু দেখো এখানে ভরবেগ মিলিত হয়ে মানে গুণফল আকারে একটা রাশিতে পরিণত হয়। যেমন ধরো তুমি চিন্তা করো, তুমি রাস্তায় দাঁড়িয়ে আসো, এইভাবে দাঁড়িয়ে আসো, এইবার একটা গাড়ি মনে করো সাঁ করে চলে যাচ্ছে, এই গাড়ির মধ্যে দিয়ে যদি একটা যাত্রী হাত বের করে দেয়, তাহলে এই হাতটা যদি তোমার গালে একটা থাপ্পড় দিয়ে যায়, এই চর কিন্তু সাধারণ একজন মানুষ চর মারলে যে চর হবে তার থেকে কিন্তু আলাদা হবে। কারণটা কি বলো, এই চরের সাথে বেগ আছে, হাতের ভর কিন্তু একই থাকলো কিন্তু এর মধ্যে বেগ আছে বেশি, ঠিক আছে? তাহলে এই যে সম্মিলিত ব্যাপারটা আর কি, এইটাই হচ্ছে ভরবেগের কনসেপ্ট আর কি, ভরবেগ, ঠিক আছে? ভরের সাথে যখন এই যার ভর তার সাথে যদি একটা বেগ দিয়ে দিই, ওইটা কিন্তু আলাদা একটা রাশিতে পরিণত হয়ে যায়, ভরবেগ, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। এখন যদিও এটা পরের চ্যাপ্টারের বিষয়, গতিশক্তি আমাদের একটা জিনিস আছে, আমরা এটা পরের চ্যাপ্টারে পড়বো, এখানে একটু শিখে নিই। গতিশক্তি মানে টি সমান লেখা যায় হাফ এম ভি স্কোয়ার। খেয়াল করো, হাফ এম ভি স্কোয়ার, তাহলে এইটাকে আমরা লিখতে পারবো এম ভি স্কোয়ার বাই 2, লেখা যায় না? লেখা যায় তো, এম ভি স্কোয়ার বাই 2। এখন তোমার হচ্ছে এবার একটা কাজ করি, উপরে নিচে একটা করে এম দিয়ে গুণ করি, তাহলে উপরে কি হবে এম স্কোয়ার, আর নিচে হবে কি 2m হবে না? উপরে নিচে এম দিয়ে গুণ করলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো তো এইখানে আর আমাদের টি পেলাম, টি সমান তাহলে কি পাচ্ছি, এইবারে এম ভি মিলে একটা হোল স্কয়ার দিয়ে দাও, ঠিক আছে? আর নিচে কি 2m। এখন এম ভি মানে কি বলতো, পি না? তাহলে এখানে পি দাও, আর নিচে কি, হ্যাঁ পি স্কোয়ার বাই 2m। তাহলে টি সমান হলো পি স্কোয়ার বাই 2m। এখন এখান থেকে একটা জিনিস
খেয়াল করো, এই ভরবেগ তো চেঞ্জ হতে পারে, বেগ তো চেঞ্জ হলে কি হবে, ভরবেগ চেঞ্জ হবে না? দেখো ভরবেগের মধ্যে কি কি আছে, ভর আর বেগ। বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না, বস্তুর ভর যেটা থাকে সেটাই, ভর চেঞ্জ হয় না, ঠিক আছে? কিন্তু কি চেঞ্জ হতে পারে, বেগ চেঞ্জ। তার মানে বেগ চেঞ্জ হলে কি হয়, একটা নির্দিষ্ট ভরের বস্তুর বেগ চেঞ্জ হলেই ভরবেগ চেঞ্জ হয়ে যাবে। বেগ যত বেশি হবে তার ভরবেগও তত বেশি হবে। তাহলে এখন চিন্তা করো, এটা তো একটা চলরাশি, এই যে পিটা, পি মানে কি, ভেরিয়েবল না, মানে ভ্যারি করে, এটা পরিবর্তন হতে পারে তো। কিন্তু এম কি কখনো চেঞ্জ হয়, বস্তুর ভর তো চেঞ্জ হয় না। তাহলে এম চেঞ্জ হয় না, টুও চেঞ্জ হয় না, টু তো একটা ধ্রুব সংখ্যা। তাহলে বলো এর সাথে খেয়াল করো, টি সমান আমরা এইভাবে লিখতে পারি 1/2m ইন্টু পি স্কোয়ার লেখা যায়। তাহলে টি এইটুকু উঠে গেলে কি হয় বলো তো, এটা কি একটা ধ্রুবক না? মানে 1 একটা ধ্রুব সংখ্যা, 2 একটা ধ্রুব সংখ্যা, এমও একটা ধ্রুব সংখ্যা। সমান সহকারে ধ্রুব সংখ্যা যদি উঠে যায় তাহলে কি হবে, প্রপোর্শনাল, আলফা না, আলফা, হ্যাঁ সমানুপাতিক চিহ্ন, ঠিক আছে, বর্ণটা আলফা। তাহলে কি হবে, টি প্রপোর্শনাল টু কি লেখা যায়, পি স্কোয়ার। অর্থাৎ একটা নির্দিষ্ট ভর, ওই যে ভরকে কি করে নিচ্ছি আমরা, ধ্রুবক, ভর চেঞ্জ নয়। তাহলে নির্দিষ্ট ভরের বস্তুর তোমার হচ্ছে গতিশক্তিটা হবে ভরবেগের বর্গের সমানুপাতিক। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে দেখো, বেগ কি বলতো, একটা ভেক্টর রাশি না? বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, বেগের তো দিক আছে, বেগ হলো ভেক্টর রাশি, ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, তাই না? তাহলে বেগ যদি ভেক্টর রাশি হয়, পি সমান এম ভি, এই যে এটা কি, ভি হলো কি ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশির উপর আমরা তীর চিহ্ন দিয়ে রাখি, ভেক্টর রাশি। তাহলে একটা ভেক্টর রাশির সাথে যখন স্কেলার রাশি, ভরের কোনো দিক নাই, স্কেলার রাশি গুণ করা হবে, তার গুণফলটা হবে একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির মাথার উপর তীর চিহ্ন দিয়ে লেখা হয়, ঠিক আছে? তাহলে ভরবেগ কি একটা বলো, ভরবেগও একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলো, যার দিক নাই সেটাই হলো স্কেলার রাশি। তো ভরের তো কোনো দিক নাই, তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানে যাও ওই 1 কেজি ভর 1 কেজি থাকবে না, চেঞ্জ হবে। আর বেগ কি হয়, সরণ, বেগের সাথে কি জড়িত আছে, সরণ, নির্দিষ্ট দিক বরাবর বস্তুর অতিক্রান্ত দূরত্ব, তাহলে ওটা কি হয়, সরণ। তাহলে বেগের মধ্যে সরণ থাকার কারণে বেগও একটা কি হয়ে গেছে, ভেক্টর রাশি। তাহলে বেগ ভেক্টর রাশি, এর সাথে ভর একটা স্কেলার রাশি গুণ করার কারণে সেটাও কি হয়ে গেছে, ভরবেগটা একটা ভেক্টর রাশিতে পরিণত হয়েছে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, বল, তারপরে নিউটনের প্রথম সূত্র, আর কি শিখলাম, জড়তা, তাই না, জড়তা, তারপরে ভরবেগ, মৌলিক বল শিখলাম, তাই না, মৌলিক বল। তারপরে মৌলিক বলের পর কি পড়লাম, ভরবেগ, ভরবেগ পড়লাম। ভরবেগের পরে ওই যে গতিশক্তির সাহায্যে আর কি, মানে ভরবেগ পর্যন্ত আমরা পড়লাম। তাহলে এই যে এতগুলো জিনিস আমাদের পড়া হলো, এগুলো তোমরা এখন হ্যাঁ একটু রিভিশন দেবে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।